নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন রাষ্ট্রিক্স। গত 15 বছরে মানে তৃণমূল কংগ্রেসের জামানায় অনেক কিছুই চুরি গিয়েছে। স্বাধীনতা চুরি গিয়েছে, সাংবাদিকদের বাক স্বাধীনতা চুরি গিয়েছে। অভিযোগ কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে আপনার কষ্টের করের টাকাটাও হাওয়া করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মাঠ চুরি গিয়েছে, পাড়া চুরি গিয়েছে, পুজো চুরি গিয়েছে, আপনার নিজের শহর কলকাতায় আলো বাতি পর্যন্ত চুরি গিয়েছে। তৃণমূল কংগ্রেসের জামানায় চুরির লিস্টটা নেহাতি কম নয়। যোগ্যদের মেধা চুরি গিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ চুরি গিয়েছে, বেতন চুরি গিয়েছে। কিন্তু আজ যে চুরির কথা আপনাদের বলবো, বিশ্বাস করুন এটা একেবারেই সুকুমার রায়ের ননসেন্সিক্যাল ভার্সের মতো একটা ননসেন্স কনসেপ্ট, কিন্তু এর ভেতর সেন্স ভরে ভরে রয়েছে। আবোল তাবোল তো পড়েছেন, আবোল তাবোলের সঙ্গে নিশ্চয়ই পড়েছেন কিংবা নিশ্চয়ই শুনেছেন কিভাবে হেড অফিসের বড়বাবুর গোঁফটা পর্যন্ত চুরি গিয়েছিল। তবে হেড অফিসের বড়বাবু লোকটি শান্ত হলেও তার মাথায় বোধহয় ব্যারাম ছিল, তাই না? আজ যে চুরির কথা বলবো তা হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরির মতোই আজগুবি, কিন্তু এই চুরি যারা করেছে তাদের মাথায় কোনো ব্যারাম নেই। তৃণমূল কংগ্রেস অত্যন্ত জেনে বুঝে এই চুরি করেছে, এমনটাই অভিযোগ। একটা আস্ত নদী চুরি গিয়েছে। অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন একটা নদী কি করে চুরি যেতে পারে। একটু বিস্তারে বলি। ক্যানিংয়ে মাতলা নদী, সেই মাতলা নদীর চর গত 12 থেকে 15 বছরের মধ্যে একাধিকবার চুরি গিয়েছে। এবং শুধু চুরি যায়নি, চুরি গিয়ে মানে চুরি হয়ে যাওয়ার পর সেই মাতলা নদীর চরে একটা গোটা গ্রাম বসে পড়েছে। কে বসালো এই গ্রাম? অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং তার বৌদি, যিনি আবার সেই একই পঞ্চায়েত কিংবা গ্রাম পঞ্চায়েতের সদস্যা, তার বিরুদ্ধে। আসুন তাহলে একটু বিস্তারিত বলি আপনাদের। ক্যানিংয়ের দিঘির পাড় গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের ঠিক গা ঘেঁষে মাতলা নদী বয়ে যায়। আর অভিযোগ এই মাতলা নদীর চরে কিংবা এই মাতলা নদীর চর চুরি করে একটা আস্ত কলোনি বসিয়ে ফেলা হয়েছে। একটা আস্ত কলোনি এই মাতলা নদীর চরে হঠাৎ করে রাতারাতি তৃণমূল কংগ্রেসের জামানায় গজিয়ে উঠেছে। না না, আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, সরাসরি এই দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতে মাতলা নদীর চরে ঠিক কি ঘটেছে, ঠিক কি ঘটছে, সরে জমিনে তদন্ত করার জন্য হাজির হয়েছিলেন আমাদের এডিটর ইনভেস্টিগেশনস শঙ্কু সাঁতরা। আর শঙ্কুর ক্যামেরায় ধরা পড়ল মাতলা নদীর চর চুরির এই আজগুবি গল্প। দেখুন। নমস্কার, রাষ্ট্রিক্স থেকে আমি শঙ্কু সাঁতরা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং, ঠিক মাতলা নদীর চরে রয়েছি। দেখছেন যে মাতলা নদীর ব্রিজটা গেছে, আর এই যে বাড়িটি আমি দেখাচ্ছি, দেখালে কিন্তু সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। দেখবেন যে এই বাড়িটা কিন্তু এখনো পর্যন্ত নদীর চরে জোয়ারের জল এসছে, সেই জলে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে তার ওপরেই রয়েছে এটি। আর সব থেকে বড় কথা যে ম্যানগ্রোভ ধ্বংস করে এখানে তৃণমূলের নেতারা দিনের পর দিন জায়গা বিক্রি করেছে এবং জায়গা ভরাট হয়েছে। ম্যানগ্রোভ ধ্বংস করে গড়ে উঠেছে এক একটা গ্রাম নদীর চরে। আর বিক্রি করেছে কারা? বিক্রি করেছে কিন্তু তৃণমূল নেতারা। এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে তারা কিন্তু জানালো যে তৃণমূল নেতারা এখানে সুভাষ কুণ্ডু কিংবা এরকম রয়েছে, তারা এখানে জায়গা বিক্রি করেছে। তাহলে বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কি ধরনের এখানে দুর্নীতি চলেছে। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গাটিতে যদি আপনাদেরকে নিয়ে যায়, দেখুন আপনাদেরকে দেখাবো। দেখুন ম্যানগ্রোভ শ্বাসমূল, যেটা আমরা বলি যে সুন্দরবনের নিঃশ্বাস, যেটা সেই শ্বাসমূল কিন্তু এখনো এখানে রয়েছে। এখানে জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলকে কেটে
এবং নদী চর ভরাট করে এখানে গড়ে উঠছে কিন্তু এক একটা এইরকম বসতি। আর এই বসতিগুলো কিন্তু যেভাবে গড়ে উঠেছে তাতে কিন্তু যথেষ্ট আশঙ্কার যে প্রাকৃতিক ভারসাম্য দিনের পর দিন হারাচ্ছে পরিবেশ, সুন্দরবন প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। আর সেখানে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এরা যেটা বলল, এই যে দুর্নীতি, এই দুর্নীতি নিয়ে কি কোনোভাবে এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছে। কারণ তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে কিন্তু সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে বিঘের পর বিঘা, একরের পর একর নদীর পাড়, একেবারে সরকারিভাবে যে নদীর পাড়, সেই নদীর পাড় সরকারি জায়গা, সেটা কিন্তু দখল হয়েছে, বিক্রি হয়েছে, করেছে হচ্ছে তৃণমূল নেতারা। কি বলবেন এই দুর্নীতির শেকড় আর কত অবধি? শ্যামাপ্রসাদ কলোনিতে গিয়ে শঙ্কু যা দেখল তার সারমর্মই একটা নদীর চর চুরি করে শ্যামাপ্রসাদ কলোনিতে একটা আস্ত গ্রাম সৃষ্টি হয়েছে। কে বসালো এই গ্রাম? কাদের দয়ায় কিংবা কাদের হাত ছিল এই অবৈধ গ্রাম সৃষ্টি করার পেছনে বলুন তো? শঙ্কু জানতে পেরেছে, কিংবা আমাদের ইনভেস্টিগেশনে আমরা জানতে পেরেছি, যে এই গোটা কর্মকাণ্ডের পেছনে যার হাত ছিল তিনি আর কেউ নন, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার নাম সুভাষ কুণ্ডু। আর এই সুভাষ কুণ্ডুর বৌদি অন্নপূর্ণা কুণ্ডু, তিনিও সমানতালে জড়িত। সুভাষ কুণ্ডু তো পলাতক, তার খোঁজ আমরা পাইনি। ওখানে গিয়ে যখন সুভাষ কুণ্ডুর বৌদি অন্নপূর্ণা কুণ্ডুর সঙ্গে আমরা দেখা করি, কিংবা শঙ্কু যখন দেখা করে, তখন যা ধরা পড়লো তা আরো আরো ভয়ঙ্কর। অন্নপূর্ণা কুণ্ডু প্রথমে পুরো ব্যাপারটাকে না গাঁজাখুরি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি তো কিছুই জানি না, কিভাবে হলো, কে করলো, এরকম গোছের আর কি। কিন্তু যখন আমাদের এডিটর ইনভেস্টিগেশন শঙ্কু সাঁতরা একটু চাপ দিল, যখন সাংবাদিকতার ঠিক বেসিক গুলো শুরু করা হলো, তখন তিনি প্রায় ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থায়। দেখুন, যেই সুভাষ কুণ্ডুর বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল নেতা সুভাষ কুণ্ডুর বিরুদ্ধে টাকা তোলা, অর্থাৎ নদীর চর বিক্রি করার অভিযোগ রয়েছে, যারা আমাদেরকে বলল এটা সেই সুভাষ কুণ্ডুর বাড়ি। আর সেই সুভাষ কুণ্ডুর বাড়িতে আমরা এলাম, এসে সুভাষ কুণ্ডুর যিনি বৌদি রয়েছেন, সে বৌদি, তা মানে তিনি হচ্ছে পঞ্চায়েত সদস্য আরতি কুণ্ডু, তার সঙ্গে আমরা তখন কথা বললাম। তিনি কিন্তু আমাদেরকে একটা জিনিস জানালেন। কি জানালেন একটু আগে শুনুন। বলছি দিদি, মানে সুভাষবাবু কি তৃণমূলের নেতা ছিলেন? একটু জোরে বলুন। হ্যাঁ ছিল। তা কোন এলাকায় উনি নেতা ছিলেন? এই জয়দেবপল্লী ক্যানিং দিঘির পরে। দিঘির পাড়ে? উনি কি পঞ্চায়েতের কেউ? না, তবে উনি আমার দেওয়ার, আমি পঞ্চায়েতের মেম্বার। ও, আপনি পঞ্চায়েতের মেম্বার। আপনার নাম দিদি? অন্নপূর্ণা কুণ্ডু। আচ্ছা, এই যে নদীর চর, মাতলা নদীর চর বিক্রি হয়েছে, এগুলো সুভাষ কুণ্ডু টাকা নিয়েছেন, আপনি কত নিয়েছেন? তো আমরা সেসব খবর জানি না ঠিক। সে কি, আমরা তো গেলাম দিদি। বলছি আমি জানি না ঠিক, এই খবর বলতে পারবো না। কি বলছেন? ওখানকার মানুষজন একেবারে নদীর পাড় দখল করেছে, যেখানে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। ওখানে কোনো ম্যানগ্রোভ ছিল না তো। নদীর পাড়ে ম্যানগ্রোভ নেই? ওখানটায় যেখানে লোক আছে ওখানে ম্যানগ্রোভ আছে, দেখেছে? ও তো ধ্বংস করে বাড়ি করা হয়েছে। না না, ওখানে মাটি ছিল। কে বলছেন? আমরা আছি এখানে, আমরা জানবো না? আপনি টাকা বলছেন নিয়েছেন কেন আপনারা? টাকা নিয়েছে, আমি জানি না ঠিক। হ্যাঁ, তা জানি না, বলতে পারবো না। কিন্তু এই সুভাষ কুণ্ডু টাকা নিয়েছে, ঠিক আমি বলতে পারছি না। তার ভাগ তো আপনি পেয়েছেন, আপনি পঞ্চায়েত সদস্য। না, আমরা ঠিক বলতে পারছি না এই কথাটা। সে কি, ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে আপনি জানেন না? ওখানে ম্যানগ্রোভ ছিল না তো, আপনি ভুল বলছেন। ওখানে মাঠ কি মাঠ বলছেন? আছে, এখন ওখানে আছে, মাঠ আমরা আছে। দেখে এলাম, আমি ছবি দেখাবো এক্ষুনি কোনখানে, আপনাকে। কোন দিকটা আমি বুঝতে পারছি না। এই তো ব্রিজ থেকে বাঁ দিক, যেটা ব্রিজে ও না, ওটা জানি না ঠিক, আমি বলতে পারবো না। ওটা আপনারা ওটা তো পঞ্চায়েতে বসেছে তো, কাগজ ওখানে দেন। কোনো টাকা পয়সা নেই, এমনি বসেছে চলে ওখানে। দিদি তৃণমূল করতে না না, টাকা ওখানে নেবেন টাকা না। নেয় না, ওখানে সব শুধুই বসেছে। ওখানে যে অনেক বসেছে, ওখানে অনেক এক জায়গায় ফিশারি ছিল, ওখানটায় সব দখল করে বসছে। না না, নদীর চরে বসেছে ওখানে। সবাই। তা আমি বলতে পারছি না ঠিক, নদীর চরে বসেছে। আর আমি দিদি, ঠিক বলতে পারছি না। আপনার পঞ্চায়েতের নাম কি? দিঘি। আপনি এখনো তো পঞ্চায়েত সদস্য। আপনি কি একবার ঘুরে এসে কমপ্লেন করবেন নদীর পাড় দখল করেছে? আমি এখন যাবো না, যেতে পারছি না। নমস্কার। কেন এরকম বলছেন কেন দিদি? আমি জানি না আপনি ঠিক। দায়িত্বপ্রাপ্ত আমি একজন জানি না মানুষ। ঠিক, আমি জানি না, প্লিজ ক্ষমা করবে। আপনি দায়িত্বপ্রাপ্ত মানুষ দিদি। আর আমি জানি না তো বললামই। আপনি সব জানেন দিদি। আর বললাম তো আমি জানি না, আপনি- তাও বলছেন জোর করে বলতে হবে। আপনি জানেন না এটা হতে পারে? না, বলছি তো জানি না। না, আপনার না জানাটা তো আর অপরাধ। চট আপনি অত দূরে তো পঞ্চায়েত সদস্য। ওই সাইডে অতটা। না না, আপনার না জানাটাও তো অপরাধ।
যে আপনি পঞ্চায়েত সদস্য, আপনি খোঁজ খবর রাখেন না এখানে? ওইখানে তো বললাম তো, আমি জানি না ঠিক জঙ্গল টঙ্গল কাটা আছে, তাও আমি বলতে পারছি না। আচ্ছা, আমি গিয়ে দেখে বলবো পরে, ঠিক আছে। এবার আসি গল্পে। কিভাবে চুরিটা হলো, কারা চুরিটা করলো, কিভাবে চুরিটা করলো। আমাদের ইনভেস্টিগেশনে যা উঠে এসেছে তা অনেকটা এরকম। চরে রীতিমতো মাপঝোঁক করে কাটা কিংবা মাপঝোঁক করার পর এক একটা প্লট বিক্রি করা হয়েছে। এই প্লটগুলো কারা বিক্রি করেছেন? একেবারে সুভাষ কুণ্ডু, তার অনুগামীরা এবং তার বৌদি অন্নপূর্ণা কুণ্ডু, এমনটাই অভিযোগ। গ্রামবাসীরা, অর্থাৎ ওখানে যারা নিজেদের ভিটেমাটি তৈরি করেছেন, যারা ওখানে বসে রয়েছেন, যারা ওখানে থাকছেন, তারা কেউ কেউ ভয়ে ভয়ে স্বীকার করলেন তারা সবাই প্রচুর টাকা দিয়ে এই চরগুলো কিনেছে কিংবা এই জমি কিনেছে। প্রবলেম হলো এই জমিটা তো আর বিক্রি ছিল না, এটা তো নদীর চর। নদীর চর কিভাবে কেউ বিক্রি করতে পারে? এই প্রশ্নর উত্তর খোঁজার জন্য আমরা একাধিক জায়গায় গিয়েছি। কেউ আমাদের সদুত্তর দিতে পারেনি যে আদৌ কোনো তৃণমূল কংগ্রেস কিংবা কোনো রাজনৈতিক দলের পঞ্চায়েত প্রধান এহেন কাণ্ড ঘটাতে পারেন কি পারেন না। আমরা জানি পারেন না। নদীর চর বিক্রি করার রাইট কোনো দলের কোনো নেতার নেই, তবুও এটা হয়েছে। 10-12 বছর আগে এই গোটা জায়গাতে 10 থেকে 12টা বাড়ি ছিল, ধরে নিলাম সেগুলো বাম জামানাতেই ছিল। কিন্তু এখন এই 10-15 বছরের মধ্যে সেখানে ঠিক ঠিক করছে মানুষের ভিড়, একের পর এক বাড়ি। আর কে দিল এই বাড়ি করার অনুমতি? স্বয়ং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মিস্টার কুণ্ডু। তা কুণ্ডুবাবু, আপনি যে এহেন কাজ করলেন তার কৈফিয়ত চাওয়ার জন্য কিংবা কৈফিয়ত দেওয়ার জন্য আমার সহকর্মী শঙ্কু সাঁতরা আপনার খোঁজ করেছিলেন। কিন্তু আমি সবাইকে জানিয়ে রাখি, আমাদের দর্শকদের জানিয়ে রাখি, মিস্টার কুণ্ডু মানে সুভাষ কুণ্ডু আপাতত পলাতক, মানে ফেরার, মানে ন দো ইয়ারা। 4 তারিখের পর থেকে সুভাষ কুণ্ডুকে খুব একটা এলাকায় দেখা যায় না। পঞ্চায়েত সদস্যা অন্নপূর্ণা কুণ্ডু রয়েছেন বটে, কিন্তু ওই যে তিনি কখনো হ্যাঁ বলেন কখনো না বলেন, আর একটু চাপ খেলেই ছেড়েদের মতো একের পর এক বক্তব্য দিয়ে থাকেন। তাই আমরা সরাসরি ওখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে গেলাম, তাদের প্রশ্ন করলাম। আর কি উদ্ভট একটা জিনিস দেখলাম। টাকা দিয়ে, নিজের কষ্টের টাকা দিয়ে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যারা ওখানে জমি কিনেছেন তাদের অনেকেই ভীত সন্ত্রস্ত, অনেকেই কথা বলতে চাইছেন না। বলছেন বললে রেহাই হবে না, কথা বললে হয়তো প্রাণনাশ হতে পারে। ভয় এখনো রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই জামানার তৃণমূল কংগ্রেস জামানার অপশাসনের ভয়, চুরির ভয়, চোরেদের ভয়। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ কাঁপা কাঁপা গলায় আমাদের সঙ্গে কথা বললেন এবং জানালেন বিপুল অর্থের বিনিময়ে তারা এইটুকু প্লট সুভাষ কুণ্ডুর কাছ থেকে কিনেছে। আরেকটা ভয়ও কাজ করছে জানেন, উচ্ছেদের ভয়। অনেকের মনে ভয় রয়েছে যে এখন যদি সত্যি কথাটা বলে দিই তাহলে যদি এই সরকার উচ্ছেদ করে দেয়, এই সরকার কি সত্যি উচ্ছেদ করলে বেআইনি কিছু করবে? না। তবে মানবিকতার দিক থেকে কিংবা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এদের উচ্ছেদ করার কি সত্যি নৈতিক হবে? কনস্টিটিউশন আইন বলছে অবৈধভাবে যারা বাড়ি কিনেছেন তারাও সমানভাবে দোষী। কিন্তু একটু মানবিক অ্যাঙ্গেল থেকে দেখা যাক। সত্যি তো দোষটা এই মানুষগুলোর নয়, দোষটা তো এই পলিটিক্যাল সিস্টেমের, তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের, সেই মহারথীদের যারা জেনে বুঝে এই বেআইনি কাজটা করেছিল। আজ যদি নিয়ম মাফিক আইন মেনে এই সরকার এদের উচ্ছেদ করে কিংবা করতে যায়, ফাইনাল মাসুলটা কারা গুনবে? সেই নেতাগুলো তো নয়। সুভাষ কুণ্ডু তো পলাতক, অন্নপূর্ণা দেবী তিনি তো জানি নার মাঝখানে অদ্ভুত এক খেলা খেলছেন। কিন্তু খেলাটা ফাইনালি কাদের সাথে দেবে? আম গরিব জনতার সঙ্গে। এটা আগে কি ছিল? এটা আগে নদী ছিল। তা এটা কি নদীর চর সব? হ্যাঁ, এটা সব নদীর চর। তা কি হলো এখন? এখন কি সবাই বসেছে, এখন তো পাড়া হয়ে গেছে, সব লোকজন বসে গেছে, সব বসিয়েছে, এখন ভালোই একটা পাড়া হয়ে গেছে। কারা বসিয়েছে, কোন পার্টি থেকে বসিয়েছে? আর পার্টি ফাটি বাবা অত বুঝি না,
একজন এসে বললো আমাদের জায়গা নিচ্ছিল না বলে, তো বলছে এখানে নদীর চর আছে, এখানে তোমরা জায়গা নেবে তো। তা অনেকে 10-12 জনাকে আমাদের বসিয়েছে। এখানে কি জায়গা পরে বিক্রি হয়েছে সব? হ্যাঁ, তা বিক্রি হয়েছে। কত করে বিক্রি হয়েছে? আর ওটা বাবা বলতে পারবো না, কে কতটা নিয়েছে ওটা বলতে পারবো না। আমাকে তো আর বলে না যে আমি এত টাকা দিয়ে নিয়েছি, কেউ বলে না। তো নদীর জায়গা বিক্রি হয়ে গেল? এই দেখুন, আমার কথা বলি, যদি এখন কেউ যদি বলে আমার জায়গা নেই, এই তুমি এই 10 টাকা দাও, তোমার এই জায়গাটা দিচ্ছি, সে তো দিয়ে নেবেই, সে থাকার জায়গা নেই। এটা কবে বিক্রি হয়েছে? তৃণমূল আমলে? 3 জান হ্যাঁ? ওই সময়। ওই সময় হ্যাঁ। কারা বিক্রি করছে? নেতা কারা ছিল এখানে? নেতা কাকে বলবো, এখানে গোপাল কুণ্ডু বলে এক যে পঞ্চায়েতে থাকে ওখানে, উনি তো এসে সব উনি নিলেন। বিক্রি করছে? হ্যাঁ, উনি টাকা পয়সা নিয়েছে? উনি নিয়েছে, কে নিয়েছে অত কিছু বলতে পারবো না। আমি তো আর বাড়ি থাকি না সবসময়, বুড়ো মানুষ, ছেলের কাছে চলে যায়, এখানে চলে যায় কখন কে, তো আমার পিছনে আমাকে একটু দিয়েছে, আমি একটু ঘর করেছি। আচ্ছা, একটা জিনিস বলি, যে এই যে ম্যানগ্রোভ ধ্বংস করে জায়গা বাড়ি তৈরি হয়েছে, আপনি কি মনে করেন? আমি এটা বলবো না, এর ম্যানগ্রোভ ধ্বংস করে এটা ঠিক নয়, এটুকু বলবো। আর ম্যানগ্রোভ করেছে এটা জানি না ঠিক। হ্যাঁ? এটা আমি ঠিক জানি না। আপনি যেখানে শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, তার নিচে কিন্তু নদীর চর এবং জল, নদীর জল হ্যাঁ, নদীর জল তো। বিক্রি হয়েছে। এগুলো এইগুলো আমি বলতে পারবো না ঠিক। বলতে পারবেন না, কিন্তু এটাতে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মত? সাধারণ নাগরিক হিসেবে ম্যানগ্রোভ ক্ষতি করে কোনো কিছু হওয়া কোনোদিন উচিত না, আমি এইটুকু বলবো। শুনছি যে তৃণমূলের নেতারা এগুলো বিক্রি এটা করে। জানি না আমি। হ্যাঁ, আমরা গরিব মানুষ কিনেছি, আচ্ছা, কিনে যাই আমরা হোক, কিনেছেন জায়গাটা? কার কাছ আমরা থেকে? গরিব মানুষ কার কাছ কিনে- থেকে কিনেছেন? এই আমাদের গ্রামে এখানে ওই গোপাল কুণ্ডু, সুভাষ কুণ্ডু, হ্যাঁ? এই এখানকার গ্রামের প্রধান যারা, ওদের কাছ থেকে নিয়েছি। আমরা গরিব মানুষ, কত টাকা অল্প লেগেছিল? কম বেশি টাকা দেন না, বেশি না, অল্প কিছু কত দিয়ে নিয়েছি দিয়েছেন? আমরা। তা ওগুলো আমাদের বেটা ছেলেরা জানে, কত ওগুলো দিয়েছেন আমরা, বলুন না, আপনি জানেন? ওটা আমি না, ওটা আমি মেয়ে ছেলে কি ওটা বলতে পারবো বলো? ওগুলো আমাদের ঘরের বেটা ছেলেরা জানে। মানে আপনারা কিনেছেন? হ্যাঁ, আমরা গরিব মানুষ, একটু কাগজ জায়গা দিয়েছে আমরা কোনো কেনার কিনেছি। জন্য? না, কাগজপত্র দেয়নি। নদীর চর দখল করেছেন, হ্যাঁ, নদীর চড়েতে একটুকুনি সবাই কিনে বসছে, তো আমরা একটু কিনে বসেছি। ব্যাস? হ্যাঁ, ওই আর কি। সবাই কিনে বসেছে? হ্যাঁ, এখানে সবাই কম বেশি করে কিনে বসেছে, তো আমরা গরিব মানুষ, আমরা একটু কিনে বসেছি। ওই এখানকার ওই যারা নেতারা, ওদের কম বেশি কিছু দিয়ে আমরা কম নিয়ে বেশি বলতে বসেছি। কত? 50,000, 1 লাখ? না না, অত না, ওই অত 20-25 হাজার এরম ভাবে দিয়েছে। 20-25 হাজার টাকা কি ডেসিমেল? না, এই জায়গার জন্য দিয়ে আর কি বোঝা হচ্ছে। এই জায়গায় কতটা আছে? কতটা না, এমনি হাত মেপে দিয়েছে। কত হাত আছে জায়গা? কত হাত, মনে হয় 15 হাত না ক হাত করে দিয়েছে। এই তো এই ঘরটুকাই এই দিয়েছে। নেতাদের নাম কি বললেন? ওই এখানে ওই সুভাষ কুণ্ডু, গোপাল কুণ্ডু, এরাই সব। এরা এরা কোন পার্টির ছিল? এরা তখন ছিল কোন পার্টি, মানে তৃণমূল। তৃণমূল ছিল। হ্যাঁ, সিরাজবাবু, এই জায়গাটাতে আপনি কি করে করলেন ঘর? জায়গা বাড়িতে দিয়েছে। হ্যাঁ, পার্টি থেকে দিয়েছে? হুম। কে দিয়েছে? নাম জানি না। সে কি, কেন দিল আপনাকে? গরিব মানুষ দিয়েছে। কত গরিব? আপনার বাড়ি কোথায়? বাড়ি ওপারে। ওপারে বাড়ি, এপারে কেন দিল? আপনি নদীর চর কেন দখল করেছেন? হ্যাঁ, কত টাকা লেগেছিল? পাশের বাড়ি তো বললো টাকা লেগেছিল। আমি আপনার বিপক্ষে নয়। হ্যাঁ, অল্প কিছু গরিব মানুষ পার্টিতে অল্প কিছু দিয়ে বসেছি। মানে কাকে দিয়েছিলেন? আমি নাম জানি না কাকে দিয়েছে। এই যে এখানে কি কুন্ডু রাম বললো, তারাই কি? নাম চিনি না, পার্টির লোকের দিয়েছিলাম। পার্টির লোক? আপনি আবেদন করেছিলেন? না না কত টাকা লেগেছিল? না, 10-15 হাজার টাকা দিয়েছিলাম। কি মানে হাত? কি এই হ্যাঁ? জায়গা? মানে হাত কি 10-15 হাজার টাকা নাকি? না, এই যে এই এতটা জায়গা দিয়েছে, 15-20 হাজার টাকা নিয়েছিল। 15-20 হাজার টাকা? ঠিক অ্যামাউন্টটা বলুন না, কেন চেপে যাচ্ছেন? আপনি তো সরকারি জায়গা দখল করে বসে রয়েছেন। কত টাকা লেগেছিল অ্যাকচুয়ালি বলুন না। ও 15-20 হাজার টাকা নিয়েছিল। এখনো কি আপনাদের ভয় কাজ করে? ভয় তো লাগবে, ফাও জায়গা ঘর করেছি, ফাও তো ভয় তো লাগবে। এই মাতলার তীরের এই
পুরো দৃশ্য, এই পুরো ছবি সেটাই আবার প্রমাণ করছে। চুরি করলো তৃণমূল কংগ্রেস আর মাসুল গুনছে আম জনতা, নিরীহ সেই মানুষগুলো যারা মাথার উপর এক চিলতে ছাতের জন্য নিজেদের কষ্টের টাকা পাই পাই জমিয়ে একটা বাড়ি বানিয়েছিল। তবে আইন তো আর তাদের কষ্ট কিংবা পরিশ্রম দেখবে না, কারণ অবৈধ বাড়ি কেনাটাও সমান দোষী। অবৈধ বাড়ি কিনলে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না, সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, এটাও কিন্তু সাবজেক্টেড টু লিগাল রিস্ক। নৃশংসভাবে বন ধ্বংস হচ্ছে, বনসৃজন ধ্বংস হচ্ছে, নৃশংসভাবে নদীর চর ধ্বংস হচ্ছে। শুধু চুরি করে তারা নিজেদের পকেট ভরিয়েছে এমনটা নয়, আমার আপনার ক্যানিংবাসীর সবার জীবন, সবার দৈনন্দিন জীবন জীবিকাকে ঝুঁকির সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে এই চোরেরা কিংবা এই অভিযুক্তরা। কেন জানেন? কারণ যখন নদীর চর যায় তার সঙ্গে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস সামনে আসে। এনভায়রনমেন্টাল ক্রাইসিস কেন বলছি? কারণ যদি হঠাৎ করে ভারী বৃষ্টি হয়, জলোচ্ছ্বাস বাড়ে, এই চর ধসে যাবে। এই চর ধসে গেলে এই বাড়িগুলো ধুলোয় মিলিয়ে যাবে, একাধিক প্রাণহানির সংশয় রয়েছে। শুধু তাই নয়, এই মার্শি ল্যান্ড, এই ম্যানগ্রোভ, এগুলো আমাদের সম্পদ, এগুলো ন্যাচারাল ব্যারিয়ার। গ্লোবাল ওয়ার্মিং বলুন, ক্লাইমেট চেঞ্জ বলুন কিংবা বন্যা বলুন, তার প্রতিরোধ ক্ষমতা এই ম্যানগ্রোভগুলোই। আর সেই ম্যানগ্রোভ কেটে ক্যানিংয়ে মাতলা নদীর চরে রীতিমতো বেআইনিভাবে গ্রাম গড়া, চুরি করে নদীর চর চুরি করে গ্রাম বসানো, গোটা ক্যানিংয়ের বাসিন্দাদের রীতিমতো ঝুঁকির মুখে ফেলা। আর সেই ঝুঁকির মুখেই ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই অসহায় মানুষগুলোর মুখের দিকে একবার তাকান। এরা এক চিলতে ছাতের খোঁজে, একটা বাড়ির খোঁজে নিজেদের কষ্টের টাকা, নিজেদের সঞ্চয়ের টাকা, নিজেদের উপার্জন করার টাকা কিছু অসাধু তৃণমূল নেতার হাতে তুলে দিয়েছিল। আমার প্রশ্ন হলো, ক্যানিংয়ের বিধায়ক, এই ক্ষেত্রের কিংবা এই অঞ্চলের এমপি কিংবা তৃণমূল কংগ্রেসের যারা এই জেলার দায়িত্বে ছিলেন, যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? নাকি সব জেনেও মুখে তালা দিয়ে বসেছিলেন? অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনেই কিন্তু একইভাবে দোষী। তাই এই দোষের ভাগিদার কি শুধুই এই সুভাষ কুণ্ডু এবং তার বৌদি অন্নপূর্ণা কুণ্ডু, নাকি এই দোষের ভাগিদার সেই সময়কার স্টেট গভর্নমেন্ট বা বকলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক, ক্যানিংয়ের কিংবা সেই ক্ষেত্রের যিনি এমপি ছিলেন তারাও? প্রশ্নটা অনেক গভীরে, কারণ তারা শুধু নদীর চর বিক্রি করে বেআইনি কাজ করেননি, তারা এই সমস্ত মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, প্রতারণা করেছেন, তাদেরকে এমন বাড়ি দিয়েছেন কিংবা এমন জায়গায় ঠেলে দিয়েছেন যেখানে জলোচ্ছ্বাস বাড়লে, নদীর স্তর বাড়লে যে কোনো সময় এদের প্রাণনাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এবং একই সঙ্গে ম্যানগ্রোভের মতো ন্যাচারাল ব্যারিয়ারকে নষ্ট করে, ধ্বংস করে এই গোটা এলাকার মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। এটা দোষ, না এটা অন্যায়, নাকি এটা তার থেকেও বড় কিছু? এ তো বহু এবং অত্যন্ত গভীর এবং জটিল অপরাধ। এই অপরাধের বিচার কি মিলবে? এই প্রশ্নটা রেখেই শেষ করছি। শঙ্কু সাঁতরা, আমাদের এডিটর ইনভেস্টিগেশনস, খেটে মানুষের হয়ে, মানুষের জন্য একেবারে ক্যানিং থেকে এই রিপোর্টটা তুলে এনেছে। আমরা জানি এই খবর দেখানোর পর, এই খবর সম্প্রচার করার পর অনেকেই আমাদের গালমন্দ করবেন, অনেক হুমকি আসবে এবং আসছেও। রাষ্ট্রিক্সে আজকাল প্রচুর হুমকিও আসে, কিন্তু আমরা বদ্ধপরিকর। কারণ যে খবরে আপনি নেই, আমাদের কাছে সেটা খবরই নয়। এবং সেই কারণেই ঝুঁকি যতই আসুক, আপনার খবর, আপনার দৈনন্দিন খবরের জন্য রাষ্ট্রিক্স এভাবেই নির্ভীকভাবে খবর সম্প্রচার করবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমা সৈয়দ। ভালো থাকবেন,
ভালো রাখবেন। জয় হিন্দ।